রাস্তা থেকে ছিনতাই হয় একটি ব্যাগ। পাশে দাঁড়িয়ে থাকা ইয়াং ছেলেটা ছিনতাইকারীকে তাড়া করে ব্যাগটা ফিরিয়ে আনে, কিন্তু ফিরে এসে ব্যাগের মালিককে আর পায় না। যেন ব্যাগটা হারিয়ে সে মুক্তি পেয়ে গেছে। ব্যাগে কি আছে সেটারও বোঝার উপায় নেই, কারণ ব্যাগে লাগানো আছে শক্তপোক্ত তালা। একজন পুলিশ অফিসার ব্যাগের তালা ভাঙতে গেলে উল্টো তার মাথাতেই সিলিং ফ্যান ভেঙে পড়ে, ফলে ছেলেটা ব্যাগ নিয়ে বেকায়দায় পড়ে যায়। আবার ব্যাগটা উদ্ধারের জন্য ফোনের থ্রেটও আসতে থাকে। কিন্তু কি এমন আছে ব্যাগের ভেতরে? ছেলেটা কি ব্যাগের অভিশাপ থেকে মুক্তি পাবে? জানতে হলে আসুন কুরাঙ্গু বোমাই সিনেমার পর্দায় দেখে আসি ব্যাগের ভেতরে কি রহস্য লুকিয়ে আছে। তামিলনাড়ুর থাঞ্জাভুর বা তাঞ্জোর শহর, যা ছিল চোল রাজবংশের রাজধানী। এই শহরের প্রধান আকর্ষণই হল এখানকার অসংখ্য মন্দির। বিশেষ করে বৃহদীশ্বর মন্দির তো বিশ্ববিখ্যাত এবং ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে বিবেচিত। তো এই থাঞ্জাভুর থেকে দেবতার একটা মূর্তি চুরি করে নিয়ে যাওয়া হয়, যেটার আনুমানিক মূল্য অন্তত 5 কোটি টাকা। চুরির পরে মূর্তিটা যায় লোকাল গ্যাংস্টার একাম্বারের হাতে। একাম্বার তার মাদ্রাজের এক লোক শেখরকে ফোন দিয়ে মূর্তিটা বিক্রির জন্য পার্টি ঠিক করতে বলে। শেখর জানায় মূর্তিটা আপাতত একাম্বারের কাছেই থাকুক। শেখরের খোঁজে একজন ভালো ক্লায়েন্ট আছে, তার অনেক টাকা পয়সা। ঠিকঠাক ডিল করতে পারলে সে হয়তো ভালো দামে মূর্তিটা কিনবে। একাম্বারের অবশ্য মূর্তিটা নিজের কাছে রাখতে সমস্যা নেই, যদিও মূর্তিটা আনার সময়ে একজন পুলিশ অফিসার ইনফরমেশন পেয়ে গিয়েছিল এবং ফলো করছিল, তাই একাম্বারের লোকেরা তাকে ধরে এনেছে। একাম্বার পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে, এরপর নিজের লোকেদের সতর্ক করে দেয় এই এক সপ্তাহ যেন কোনো পুলিশ তার ত্রিসীমানায় না আসে। একাম্বারাম খুন খারাপির কাজটা করছিল তার ফার্নিচারের দোকানের পেছনের দিকে। ফার্নিচারের ব্যবসাটা সামলানোর দায়িত্ব ছিল একাম্বারের বন্ধু সুন্দরামের। সুন্দরাম একাম্বারের ব্যবসার পার্টনার হলেও চারিত্রিক দিক থেকে সম্পূর্ণ ভিন্ন মানুষ। সুন্দরাম খুব শান্ত, অমায়িক এবং হার্মলেস ধরনের লোক। তবে একাম্বারাম একসময় তাকে অনেক হেল্প করেছে, তাই একাম্বারামের সঙ্গ সে ছাড়তে পারে না। অবশ্য ওরা একে অপরকে প্রচণ্ড বিশ্বাসও করে। তো যাই হোক, আজ সুন্দরামের ছেলে কাথিরকে নিয়ে বিয়ের জন্য পাত্রী দেখতে যাবার কথা। একাম্বারাম সুন্দরামকে একটা শাড়ি দিয়ে বলে সে ফ্যামিলি নিয়ে শপিং করতে গিয়েছিল, তাই এই শাড়িটাও নিয়ে এসেছে। সুন্দরামকে নিয়ে অতিরিক্ত মাতামাতি একাম্বারের শালার পছন্দ ছিল না। সুন্দরাম বেরিয়ে গেলে সে একাম্বারামকে বলে সুন্দরামকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক হচ্ছে না, হয়তো সে একদিন পেছন থেকে ছুরি বসাবে। কথাটা শুনে একাম্বারাম বেশ ক্ষেপে যায় এবং শালাকে বকাঝকা করে বলে সে আর কখনো সুন্দরামকে নিয়ে এই ধরনের কথাবার্তা বললে একাম্বারাম তার জিহ্বা ছিঁড়ে দেবে। তো শালা আর কোনো কথা বাড়ায় না। এদিকে সুন্দরাম স্ত্রী এবং ছেলে কাথিরকে নিয়ে মেয়ে দেখতে যায়। দুই পক্ষেরই টুকটাক ঝামেলা ছিল, যেমন মেয়ের বাবা অসুস্থ, মেয়ের মা বেঁচে নেই, তাই মেয়েকেই বাবার সেবা যত্ন করা লাগে। বিয়ের পরেও মেয়ে বাবাকে নিয়ে একসাথে থাকতে চায়, তাই ছেলে পক্ষ দেখতে এসে আর সম্বন্ধ করে না। আবার ছেলে পক্ষেরও আর্থিক অবস্থা তেমন ভালো না, তবুও দুই পক্ষের মধ্যে সব সেটেল প্রায় হয়ে যাচ্ছিল। কিন্তু যখনই সুন্দরাম জানায় সে একাম্বারের কাঠের দোকানে চাকরি করে, তখনই মেয়ের বাবা বেঁকে বসে। কাথির এবং পাত্রী ভিজি এ সময় আলাদা কথাবার্তা বলছিল। হইচই শুনে তারা ছুটে এসে দেখে ভিজির বাবা খুব চিল্লাপাল্লা করছে। একাম্বারাম একটা খুনি, তার হয়ে সুন্দরাম কাজ করে, তাই সুন্দরামের ছেলের সাথে সে মেয়ের বিয়ে দেবে না। ভিজির বাবা একটা প্লেটে থাবা মারলে সেটাতে সুন্দরামের আঘাত লাগে। এতে কাথির ক্ষেপে গিয়ে ভিজির বাবাকে থাপ্পড় মেরে দেয়, আর এর মধ্য দিয়েই পাকাপাকিভাবে বিয়েটা ভেঙে যায়। যদিও চলে যাবার আগে কাথির ভিজিকে বলে তোমাকে আমার পছন্দ হয়েছে, আমাকে বিয়ে করতে চাইলে আমার সাথে চলে আসতে পারো। তবে বাবার অপমানে ভিজি তখন রাগে গজগজ করছিল। যাই হোক, এরপর কাথির মাদ্রাজে অর্থাৎ বর্তমান নাম চেন্নাই শহরে ফিরে আসে। এখানে সে একটা কোম্পানির হয়ে ড্রাইভারি চাকরি করে, মানে উবারের মতো রাইড শেয়ারিং কোম্পানির আর কি। কাথি ফিরে এসে ডিউটিতে জয়েন করে। বিয়ে ভাঙার কষ্ট ভুলে সে স্বাভাবিকভাবে ডিউটি করতে শুরু করে। এদিকে ভিজির বাবা বেশি অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার দেখে তার পায়ের অবস্থা খুবই খারাপ, শিরাগুলো রক্ত জমে ফুলে উঠেছে, যে কোনো সময় ব্লাস্ট করে সে বিকলাঙ্গ হয়ে যেতে পারে, তাই আগামীকালকে অপারেশন করতে হবে জানিয়ে দেয়। অপারেশনের টাকা তুলতে ভিজি বুথে যায়। সে কার্ড ইনপুট দিয়ে অপেক্ষা করছিল, কিন্তু মেশিনের ঝামেলায় কার্ড আটকে যায়। সেখানে কোনো গার্ডও ছিল না যে হেল্প নেবে। আতঙ্কে ভিজি মেশিনের সাথে নানান কারিগরি শুরু করে যাতে কার্ডটা ব্যাক পাওয়া যায়, কিন্তু এতে কাজ হয় না।
উল্টো তার এই কার্যকলাপ সিসি ক্যামেরার রেকর্ড হয়ে যায়। অন্যদিকে কাথির ডিউটিতে যাবে তাই বাসের জন্য অপেক্ষা করছিল। সেখানে স্পঞ্জের ছেঁড়া স্যান্ডেল পরে একটা লোক আসে। লোকটার স্যান্ডেলের ফিতা বারবার খুলে যাচ্ছিল। তবুও সে ভাবছে আরও কিছুদিন যদি এভাবেই চালিয়ে নেওয়া যায়। এই লোকটার নাম সদাশিবম। তো লোকটার হাতে একটা ব্যাগ ছিল। ব্যাগটা বেশ ভারী। ব্যাগের ওপরে একটা বানরের ফটো ছিল এবং ট্যাগলাইনে লেখা ছিল হ্যাপি জার্নি। সদাশিবম কাথির পাশে এসে বাসের জন্য দাঁড়ালে এ সময় তার কাছে স্ত্রীর ফোন আসে। স্ত্রী জানায় যৌতুকের টাকা ম্যানেজ না হলে পাত্রপক্ষ বিয়ে ভেঙে দেবে। সদাশিবম স্ত্রীকে বলে সে যেন পাত্রপক্ষকে বলে দেয় তারা যা যৌতুক চেয়েছে তার চেয়েও অনেক বেশি টাকা তাদেরকে দেওয়া হবে। সে একটু পরেই টাকা নিয়ে বাড়ি ফিরবে। বাস স্টপে সিন্ধানাই নামের এক চোরও বসেছিল। সিন্ধানাই ছোটোখাটো চুরিচামারি পকেটমারি করত, তবে প্রতিবারই সে ধরা পড়ে পাবলিকের মার খেত। এই জন্য সে জ্যোতিষীর কাছেও গিয়েছিল। জ্যোতিষী বলেছে সিন্ধানাই যদি বিছানায় 1 কোটি টাকা বিছিয়ে শুয়ে থাকে তবেই তার ভাগ্য বদলাবে। জ্যোতিষীর কথাটা সিন্ধানাই সিরিয়াসলি নিয়েছে। এই জন্য সে 1 কোটি টাকার স্বপ্ন দেখছে। তো সদাশিবমের হাতে যেহেতু ব্যাগ ছিল, আবার সে ফোনে টাকা নিয়ে কথাবার্তা বলছিল, তাই সিন্ধানের ধারণা হয় হাতের ব্যাগে নিশ্চয়ই অনেক টাকা আছে। তাই আচমকা সে ব্যাগটা টান মেরে দৌড় দেয়। মানবতার খাতিরে ব্যাগটা উদ্ধার করে এনে দিতে কাথিরও তাকে তাড়া করে। এক পর্যায়ে সে চোরটাকে ধরে 2-1 ঘা দিয়ে ব্যাগটা উদ্ধার করে আনে। কিন্তু ফিরে এসে দেখে সদাশিবম সেখানে আর নেই, সে কোথাও চলে গেছে। কাথির বিস্মিত হয়, ব্যাগটা ফেলে লোকটা চলে গেল কেন? তার থেকে বড় কথা সে বেকায়দায় পড়ে যায় এই ব্যাগ নিয়ে সে এখন কি করবে। কাথির অনেকক্ষণ লোকটার আশায় বাস স্টপেই বসে থাকে। সে বুঝতে পারছে হ্যাপি জার্নি লেখা ব্যাগটা হাতে থাকলে জার্নি কোনোভাবেই হ্যাপি হবে না। যাই হোক, কাথির আরও কিছুক্ষণ আশেপাশে খোঁজাখুঁজি করে থানায় চলে আসে। সে ব্যাগটা থানায় জমা দিতে চাইছিল যাতে পুলিশ ব্যাগের আসল মালিককে খুঁজে বের করে ব্যাগটা ফিরিয়ে দেয়। থানার ইনচার্জ ছিল ইন্সপেক্টর মূর্তি। সে খুবই তেরা লোক। সব কিছুতেই সে এক্সট্রা পণ্ডিতি দেখানোর চেষ্টা করে, আবার স্বার্থ ছাড়া সে কিছু করেও না। কাথির তাকে ব্যাগটা দেখিয়ে পুরো ঘটনা খুলে বলে। ব্যাগে একটা শক্তপোক্ত তালা লাগানো ছিল। মূর্তি একজন কনস্টেবলকে রড আনতে বলে। সে তালাটা ভেঙে ভেতরে দেখবে কি আছে। কাথির তাকে তালা ভাঙতে বারণ করে, কারণ ভেতরে কনফিডেন্সিয়াল কিছু থাকতে পারে। তবে মূর্তি তাকে ধমক দিয়ে পাশের ডেস্কে গিয়ে ফর্ম ফিল আপ করতে বলে। এই সময় সেখানে ভিজিকে আনা হয়। সিসি ক্যামেরায় ভিজির কাজ কারবার দেখে তাকে থানায় ধরে আনা হয়েছিল। পরে অবশ্য ভিজির কথার সত্যতা যাচাই করে জানতে পারে তার কার্ড সত্যি বুথে আটকে গিয়েছিল, তাই ভিজির বিরুদ্ধে কোনো কেস ফাইল করা হয় না। তবে মূর্তি অকারণে ভিজিকে বকাঝকা করে সে কেন ঠিকঠাকভাবে কার্ড বুথে ইউজ করলো না। ভিজির কার্ড ব্যাক পেতে 2-3 দিন লেগে যাবে, অথচ বাবার অপারেশনের জন্য তার আর্জেন্ট টাকা লাগবে। তাই সে মূর্তিকে রিকোয়েস্ট করে সে যদি বুথের ম্যানেজারকে একটু বলে দেয় যাতে কার্ডটা আজকের ভেতরে ব্যাক পাওয়া যায়। কিন্তু মূর্তি উল্টো ভিজিকে ঝাড়ি মেরে কারো কাছ থেকে টাকা ধার নিয়ে আপাতত কাজ চালাতে বলে। ঝাড়ি খেয়ে ভিজি চুপ করে যায়। মূর্তি ভিজিকে জিজ্ঞেস করে এখানে তার পরিচিত কেউ আছে কিনা। তখন পেছন থেকে কাথির বলে ওঠে সে ভিজিকে চেনে। কণ্ঠ শুনে তাকিয়ে কাথিরকে দেখে ভিজি আবারও রেগে যায় এবং বলে সে কাউকে চেনে না। এই বলে ভিজি বেরিয়ে যায়। তো কনস্টেবল ততক্ষণে রড নিয়ে এসেছিল। মূর্তি ব্যাগের তালা ভাঙার চেষ্টা করলে কাথির আবারও তাকে নিষেধ করে। একজন কনস্টেবলও তাকে নিষেধ করে ব্যাগের ভেতরে বোমাটোমা থাকতে পারে। তবে মূর্তি কারো কথা না শুনে রড দিয়ে যেই না তালায় বাড়ি মারতে যাবে তখনই সিলিং সহ ফ্যানটা তার মাথার ওপরে ভেঙে পড়ে। সবাই ধরাধরি করে মূর্তিকে হাসপাতালে নিয়ে যায়। ব্যাগটা ধুলো মেখে সেখানেই পড়েছিল, তাই কাথির ব্যাগটা আবারও তুলে নিয়ে বেরিয়ে যায়। বাইরে এসে সে ব্যাগের ধুলো ঝাড়ছিল। তখন সে থানার বাইরে ভিজিকে অসহায়ভাবে বসে থাকতে দেখে। সে ভিজির কাছে গিয়ে জানতে চায় তার বাবা কোন হাসপাতালে ভর্তি আছে, সেও তাকে দেখতে যাবে। এটা শুনে ভিজি রাগ দেখিয়ে বলে আমার বাবা এমনিতেই অসুস্থ, আপনাকে দেখলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে, তাই আপনাকে আর এত দরদ দেখাতে হবে না। তো এরপরে দুজনেই সেম বাসে উঠে রওনা দেয়। বাসে উঠে কাথির ব্যাগের একটা ফটো তুলে ফেসবুকে আপলোড দেয়। ক্যাপশনে কন্ট্যাক্ট নম্বর অ্যাড করে ব্যাগটা কার প্রমাণ দিয়ে নিয়ে যেতে বলে। তারপরে কাথির ভিজিকে ফলো করে হাসপাতালে চলে যায়। কেবিনে ঢুকে একজন রোগীকে স্ট্রেচারে তুলতে হেল্প করার সময়ে ব্যাগটা কাথিরের হাত থেকে মেঝেতে পড়ে যায়। কাথির এখানে ভিজির বাবাকে সরি বলতে এসেছিল, তবে ভিজির বাবার ক্রমাগত খারাপ ব্যবহারে সে আপসেট হয়ে বাইরে বেরিয়ে যায়।
আপসেট থাকার কারণে সে ব্যাগটা নিতে ভুলে যায়। কাথিরকে অপমানিত হতে দেখে ভিজির বেশ খারাপ লাগে, তাই সেও বাইরে এসে কাথিরকে বলে, দেখলে তো, নিষেধ করেছিলাম এখানে আসতে। বাবা ঠিকই এতগুলো কথা শুনিয়ে দিল। কাথির অপারেশনের জন্য টাকা দিতে গেলে ভিজি বলে এখানে তার খালাতো ভাই থাকে, তার কাছে গেলেই টাকা দিয়ে দেবে। এই বলে ভিজি বেরিয়ে গিয়ে বাসে ওঠে। তখন কাথিরও পিছু নিয়ে সেম বাসে ওঠে। ততক্ষণে দুজনের মাঝে বেশ ভাব হয়ে গেছে। এবার কাথিরের হঠাৎ মনে পড়ে সে হাসপাতালে ব্যাগ ফেলে এসেছে। ভিজি জানায় ফিরে গিয়ে সে যত্ন করে ব্যাগ তুলে রাখবে। তাছাড়া ব্যাগ যেহেতু নিজের না, তাই কাথিরও খুব বেশি গুরুত্ব দেয় না। বাস থেকে নেমে ভিজি প্রায় 250 টাকার ফলমূল কিনে আর বড় মুখ করে বলে তার খালাতো ভাইয়ের কাছে সে যদি 50,000 টাকা চায় সে তাও দিয়ে দেবে, তার অনেক ইনকাম, তাই এইটুকু ফল তো নেওয়াই যায়। কিন্তু আদতে তার খালাতো ভাইয়ের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। সে একটা দেয়াল ঘড়িও কিনতে পারে না। অর্ধেক ভেঙে যাওয়া ঘড়ির পাশে দেয়ালে বাকি কাটার নম্বরগুলো মার্কার দিয়ে লিখে রেখেছে। ঘরের অবস্থা এমন যেন কোনো পীর বাবা ফু দিলেও ঘর ভেঙে পড়ে যাবে। ভিজি কাথিরকে বাইরে রেখে ভাইয়ের বাড়িতে যায় এবং টাকার কথা বলে। তবে তার ভাইয়ের কাছে জাস্ট পানি বিল দেবার 200 টাকাও ছিল না। পরিস্থিতি বুঝতে পেরে ভিজি শূন্য হাতে বেরিয়ে আসে। তবে সে চেষ্টা করে কাথির যেন তার কন্ডিশন বুঝতে না পারে। তো কাথির ঠিকই বুঝে যায় এবং ভিজিকে হোটেলে খেতে নিয়ে যায়। ততক্ষণে কাথিরের কাছে ব্যাগের জন্য ফেক কল আসতে শুরু করে। যাদের ব্যাগ না তারাও ব্যাগটা নিজের বলে দাবি করতে থাকে। যাই হোক, কাথির ভিজিকে নিয়ে হোটেলে বসেছিল। এ সময় অন্য টেবিলে একটি মহিলা বারবার কাথিরকে দেখছিল। এক পর্যায়ে শিওর হয়ে মহিলাটা উঠে আসে এবং মোবাইলে কাথিরের ফটো দেখিয়ে জিজ্ঞেস করে এটা কাথির কিনা। কাথির মোবাইলটা হাতে নিয়ে দেখে এটা তার বাবার মোবাইল। মহিলা জানায় তার হাজব্যান্ড মোবাইলটা কুড়িয়ে পেয়েছে। মোবাইলে কোনো সিম কার্ড ছিল না, তাই মহিলা নিজের সিম কার্ড লাগিয়ে ইউজ করছে। কাথির মহিলার সিম কার্ড ফিরিয়ে দিয়ে মোবাইলটা নিজের কাছে রেখে দেয়। তার বাবার মোবাইল এখানে কিভাবে আসলো সে বুঝতে পারছিল না। কাথির মায়ের সাথে কথা বলে জানতে পারে তার বাবা মাদ্রাজে এসেছে, কিন্তু আসার পর থেকে তার মাও যোগাযোগ করতে পারছে না। মায়ের টেনশন হচ্ছে সুন্দরামের সাথে খারাপ কিছু ঘটে গেছে। কাথির তার এক বন্ধুকে ফোন দিয়ে বাবার কথা জিজ্ঞেস করে। তার বন্ধু একাম্বারামের হয়ে কাজ করে। তার বন্ধু জানায় একাম্বারাম দামি কোনো কিছু নিয়ে সুন্দরামকে মাদ্রাজে পাঠিয়েছিল। তবে সেটা কি জিনিস সেটা সে জানে না। তবে শেখরের নামটা জানতে পারে যার কাছে সুন্দরামের যাবার কথা ছিল। কাথির এমনিতেই টেনশনে ছিল। এ সময় তার কাছে ব্যাগের ব্যাপারে ফোন আসে। একজন তাকে ফোন দিয়ে একদম ঠিকঠাকভাবেই বলে ব্যাগটা কোথায় থেকে চোরে চুরি করে দৌড় দিয়েছিল, ব্যাগে কিসের ফটো ছিল, সব কিছুই ঠিকঠাক বলে দেয়। নেটওয়ার্কের সমস্যা ছিল, তাই কাথির বাইরে এসে কথা বলছিল। এই সময় সে দেখতে পায় চোর সিন্ধানায় এক মুরব্বীকে ব্যাগের মালিক সাজিয়ে কাথিরকে ফোন দিয়েছে। মানে সিন্ধানায়ের কি এক ভাগ্য, বুদ্ধি খাটায় ঠিকই, কিন্তু ভাগ্যের দোষে ধরা খেয়ে যায়। তো কাথির সিন্ধানাইকে দেখা মাত্রই তাকে তাড়া করে। এরপর তাকে ধরে 2-1টা থাপ্পড়ও মেরে দেয়। এরপরে কাথির জানতে পারে সিন্ধানাই ঠিক সেই এলাকার যেখানে তার বাবার মোবাইলটা পাওয়া গিয়েছিল। তাই কাথির সিন্ধানাইয়ের কাছে তার বাবার খোঁজখবর করতে হেল্প চায়। যদিও ব্যাগের বিনিময়ে সিন্ধানাই তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। সিন্ধানাই কাথিরকে একজন শেখরের কাছে নিয়ে যায়। এই শেখরও লোকাল গুন্ডা, ছোটোখাটো ডিল করে। তবে এটা সেই শেখর না যার কাছে কাথিরের বাবার আসার কথা, কারণ লোকটা সুন্দরামের ফটো দেখে তাকে চিনতে পারে না। লোকটার এক স্টাফ অবশ্য বলে এই এলাকায় আরেকটা শেখর আছে, বাচ্চাদের সাথে খেলাঠেলা করে বেড়ায়, পুরাই বাটপার টাইপের লোক সে। তারা কাথিরকে সেই শেখরের কাছে যেতে বলে। এদিকে ভিজি হাসপাতালে ফিরে ব্যাগটা নিজের কাছে যত্ন করে ধরে রেখেছিল। কাথিরের ব্যাগ এখানে রাখাটা ভিজির বাবা পছন্দ করছিল না। সে ব্যাগটা বাইরে ফেলে দিতে বলে, তবে ভিজি শোনে না। বেশ কিছুক্ষণ পরে কাথিরের এক বন্ধু হাসপাতালের কাউন্টারে এসে ভিজিকে ফোন দেয়। আসলে কাথির অপারেশনের টাকা ম্যানেজ করে একজনকে দিয়ে পাঠিয়েছে। ভিজি টাকা আনতে গেলে তার বাবা সুযোগ পেয়ে ব্যাগটা জানালা দিয়ে রাস্তায় ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে কাথিরকে একাম্বারামের লোক ফোনে থ্রেট দিয়ে বলে তার বাবা 5 কোটি টাকার মাল নিয়ে গিয়েছিল, তারপর থেকে সে মিসিং, যোগাযোগ করা যাচ্ছে না। মালটা যে ব্যাগে রাখা ছিল সেই ব্যাগের ফটোই কাথির ফেসবুকে আপলোড করেছে। বাবা ব্যাগের মাল নিয়ে লাপাত্তা, ছেলে আবার হারানো বিজ্ঞপ্তি হিসেবে সেই ব্যাগই প্রচার করছে। ব্যাপারটা তাদের কাছে মোটেও বিশ্বাসযোগ্য লাগছিল না। তাই তারা কাথিরকে থ্রেট দিয়ে 1 ঘন্টার ভেতরে ব্যাগটা ফেরত দিতে বলে। কাথিরের এবার সব এলোমেলো লাগে।
তার বাবা যে ব্যাগ নিয়ে এসেছিল সেই ব্যাগটাই এখন তার কাছে। ব্যাগের রহস্য উদ্ঘাটনের জন্য কাথির হাসপাতালে ছুটে যায়। হাসপাতালের সামনে গিয়ে কাকতালীয়ভাবে তার সদাশিবমের সাথে ধাক্কা লেগে যায়। কাথির সদাশিবমকে জিজ্ঞেস করে তার বাবা কোথায়। প্রথমে সদাশিবম অস্বীকার যায়, তাই কাথির মেজাজ হারিয়ে সদাশিবমকে মারধর শুরু করে। মার খেয়ে সদাশিবম সব স্বীকার করে। দুদিন আগে একাম্বারামের এক লোক বাজার থেকে বানরের ছবিওয়ালা ব্যাগটা কিনে এনেছিল। এই ব্যাগের ভেতরেই চুরি করে আনা মূর্তিটা রাখা হয়েছিল। মূর্তিটা মাদ্রাজের শেখরের কাছে পাঠানোর জন্য একজন বিশ্বস্ত লোক লাগবে। এই কাজের জন্য একাম্বারাম সুন্দরামকে পাঠায়। তো সুন্দরামকে বুঝিয়ে দেয় তাকে কোথায় গিয়ে নামতে হবে। সেখান থেকে শেখরের লোকেরা তাকে রিসিভ করে নিয়ে যাবে। সুন্দরাম জায়গা মতো নেমে অপেক্ষা করছিল। তখন শেখরের চেলা সদাশিবম তাকে রিসিভ করে নিয়ে যায়। এটাই মূলত সেই লোকটা যার কাছ থেকে ব্যাগটা কাথির পেয়েছিল। সদাশিবম সুন্দরামকে শেখরের বাড়িতে নিয়ে যায়। শেখর এই সময় পাড়ার মাঠে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছিল। ক্রিকেট খেলাটা তার কাছে নেশার মতো। শেখরের ছোট ছেলে গিয়ে তাকে ডেকে আনে। বাড়িতে ঢুকতেই শেখরের স্ত্রী বাপের বাড়ি যাবার জন্য চেঁচামেচি শুরু করে। শেখরও সাফ জানিয়ে দেয় এখন বাপের বাড়ি যাওয়া হবে না। এরপরে শেখর ব্যাগটা নিয়ে তালা খুলে মূর্তি চেক করে এবং সদাশিবমকে বলে সেটজিকে গিয়ে জানাও মাল চলে এসেছে, সে যেন টাকা রেডি রাখে। লোকটা সেটজির কাছে যাবার আগে শেখরকে পার্সোনালি বলে তার মেয়ের আগামী সপ্তাহে বিয়ে। সে 17 ভরি সোনা যৌতুকের কথা দিয়েছে, যার জন্য 4 লাখ টাকা লাগবে। শেখর বলে তারা মূর্তি বিক্রি করে যা কমিশন পাবে তাই থেকে সে 4 লাখ টাকা দিয়ে দেবে। যদিও সদাশিবম শেখরকে পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না, কিন্তু এছাড়া তার আর কোনো উপায়ও ছিল না। যদিও বেরিয়ে যাবার আগে সে বারবার মূর্তির ব্যাগটার দিকে তাকাচ্ছিল। বেশ কিছুক্ষণ পরে সুন্দরামকে খেতে দেওয়া হয়। তাকে খেতে দিয়ে শেখর বাইরে গিয়ে একাম্বারামকে ফোন দেয় এবং মিথ্যা করে বলে সুন্দরাম এখনও তার কাছে আসেনি। শেখর একাম্বারামের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় সুন্দরাম মূর্তিটা নিয়ে হয়তো ভেগে গেছে। তো একাম্বারাম এবার সুন্দরামের নম্বরে কল দেয়। তবে শেখর সুন্দরামের মোবাইলটা অলরেডি চুরি করে এনেছিল। সে মোবাইলের সিম কার্ডটা খুলে ভেঙে মোবাইলটা ডাস্টবিনে ফেলে দেয়। পরে ডাস্টবিনটা কর্পোরেশনের গাড়িতে নিয়ে চলে যায়। কাথিরের সাথে হোটেলে দেখা হওয়া মহিলার স্বামী কর্পোরেশনে চাকরি করত, তাই সে মোবাইলটা পেয়েছিল। ভাগ্যক্রমে সেটা আবার কাথিরের হাতে গিয়ে পৌঁছায়। যাই হোক, এদিকে সদাশিবম সেটজির কাছে গিয়ে মূর্তির ব্যাপারে জানালে সে 2 কোটি টাকা অ্যাডভান্স দেয় এবং শেখরকে ফোনে সেটা ইনফর্ম করে। সাথে সেটজি জানায় বাকি 3 কোটি টাকা সে মূর্তিটা হাতে পাবার পরে দেবে। সদাশিবম টাকা নিয়ে ফেরার পথে বাড়িতে একবার ঢু মেরে যায়, কিন্তু এখনও যৌতুকের টাকা ম্যানেজ না হওয়ায় আর সস্তা ইনভিটেশন কার্ড ছাপানোতে সে মেয়ে এবং স্ত্রী দুজনের কাছে বকাঝকা খায়। সদাশিবমের স্ত্রী তো তাকে থাপ্পড় পর্যন্ত মেরে দেয় আর কালকের ভেতরেই টাকা ম্যানেজ করতে বলে। শেখরের কাছে যাবার সময়ে সদাশিবম বারবার টাকার ব্যাগের দিকে তাকাচ্ছিল। তার কাছে এতগুলো টাকা, অথচ মেয়ের বিয়ের জন্য সামান্য 4 লাখ টাকা ম্যানেজ করতে পারছে না। ব্যাপারটা নিয়ে তার মনে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল। তবুও সদাশিবম দায়িত্বের প্রতি লয়াল, তাই সে টাকার ব্যাগটা নিয়ে শেখরকে দেয়। শেখর বানরের ছবিওয়ালা ব্যাগ থেকে মূর্তিটা বের করে সেটজির লোককে দেয় আর 2 কোটি টাকা বানরের ছবিওয়ালা ব্যাগে ঢুকিয়ে রাখে। প্রথমে সে ব্যাগটা সুন্দরামকে রাখতে দেয়, তবে আগামীকাল সকালে ফুল পেমেন্ট পাওয়া যাবে বলে সে সুন্দরামকে কাল পর্যন্ত বাড়িতেই থাকতে বলে। আর সিকিউরিটির কথা বলে শেখর ব্যাগটা নিয়ে আলমারির ভেতরে রেখে দেয়। রাত কেটে গিয়ে সকাল হয়। একাম্বারাম শেখরকে ফোন দিয়ে আবারও জিজ্ঞেস করে সুন্দরাম তার কাছে গিয়েছে কিনা। শেখর এবারও মিথ্যা করে বলে সুন্দরাম তার কাছে আসেনি। একাম্বারাম জানায় সে অলরেডি রওনা দিয়েছে, সে সুন্দরামকে খুঁজে বের করেই ছাড়বে। একাম্বারাম এখানে আসতে শুনে শেখর স্ত্রীকে সন্তানদের নিয়ে স্ত্রীর বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। শেখর খুব টেকনিক্যালি সামলাচ্ছিল যাতে সে মূর্তি বিক্রির টাকাগুলো হাতিয়ে নিতে পারে। গতকাল মূর্তিটা সেটজির কাছে পাঠানো হয়েছে। আপাতত শেখর বাকি 3 কোটি টাকার জন্য অপেক্ষা করছিল। পাশাপাশি একাম্বারাম চলে আসার আগেই সে সুন্দরামের ব্যাপারটাও সেটেল করে ফেলতে চাইছিল। প্রথমে সে সুন্দরামের সাথে আউল ফাউল কথা বলে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছিল, তবে সুন্দরাম 2 দিনের হাবভাবে ঠিকই বুঝতে পারছিল শেখর তাকে মেরে ফেলবে। শেখরের কাছে সুন্দরাম রিকোয়েস্ট করে তার ছেলে পাশের চেন্নাই শহরে থাকে, মৃত্যুর আগে সে ছেলের সাথে একটু দেখা করতে চায়, কিন্তু শেখর তাকে সেই সুযোগ দেয় না। সুন্দরাম হাতে পায়ে ধরতে চাইলে সে সুন্দরামকে শান্ত করতে পানি খেতে দেয়। সুন্দরাম পানি খাওয়া শেষ করার আগেই শেখর ক্রিকেট ব্যাট দিয়ে পেছন থেকে মাথায় আঘাত করে সুন্দরামকে মেরে ফেলে।
তারপরে শেখর গোসল টোসল করে একাম্বারামকে রিসিভের জন্য রেডি হয়। একাম্বারাম শেখরের বাড়ির সামনে আসতেই কাথির তার কাছে ফোন দেয়, তবে একাম্বারামের শালা ফোনটা রিসিভ করে কেটে দেয়। তারা ধারণা করে সুন্দরামকে ট্রেস করতে না পেরে হয়তো বাবার খোঁজের জন্য কাথির ফোন করেছে। তো এরপরে তারা শেখরের বাড়িতে ঢোকে। শেখর একদম স্বাভাবিক থাকার চেষ্টা করছিল, তবে একাম্বারাম তাকে ঠিকই সন্দেহ করছিল। শেখর বোঝানোর চেষ্টা করে সুন্দরাম মূর্তিটা অন্য কোথাও হয়তো বিক্রির চেষ্টা করছে। একাম্বারাম জানতে চায় কোথায় কোথায় মূর্তিটা বিক্রির চান্স আছে। শেখর 2টা জায়গার নাম বলে দিলে একাম্বারাম তার 2জন লোককে ওই 2 জায়গায় খোঁজ নিতে পাঠিয়ে দেয়। একাম্বারাম শেখরকে কড়াভাবে ইন্টারোগেশন করছিল, আর একাম্বারামের শালা কিছুটা দূরে বসে ফেসবুক স্ক্রল করছিল। এই সময় সে কাথিরের ফেসবুক পোস্টটা দেখতে পায়। সাথে সাথেই সে চিৎকার করে একাম্বারামকে বলে কাথির আর ওর বাবা মিলে মূর্তিটা ঝেড়ে দিয়ে এখন নাটক করছে। তবে একাম্বারাম অন্যভাবে চিন্তা করছিল। সে বলে ওরা যদি মূর্তিটা ঝেড়েই দেয় তাহলে কাথির ফেসবুকে ব্যাগ খুঁজে পাবার পোস্ট কেন দেবে? এতে তো সে আরও ফেঁসে যাবে। একাম্বারাম শালাকে বলে সে যেন 1 ঘন্টার ভেতরে কাথিরকে ব্যাগ নিয়ে হাজির হতে বলে। অর্থাৎ কাথিরের কাছে তখন যে ফোনটা এসেছিল সেটা মূলত একাম্বারামের শালাই করেছিল। যাই হোক, শেখর খুব নিখুঁতভাবে সুন্দরামের ব্যাপারটা সেটেলের চেষ্টা করেছিল। সুন্দরামকে হত্যার পরে সে একজনকে দিয়ে তার শরীরটা পিস পিস করে কেটে ফেলে। যাকে দিয়ে শরীর কাটা হয়েছিল সে জানায় সুন্দরামের বডির সব কিছু কাটার পরে সে প্যাক করে ফেলেছে, কিন্তু মাথাটা রাখার জায়গা নেই। তাই শেখর বানরের ছবিওয়ালা ব্যাগ থেকে টাকাগুলো সরিয়ে নিয়ে সুন্দরামের মাথাটা ব্যাগে ভরে দেয়। তারপরে সদাশিবমকে ব্যাগটা নিয়ে দূরে কোথাও ফেলে আসতে বলে। সে সদাশিবমের মেয়ের বিয়ের জন্য 6 লাখ টাকাও দেয়। এতে কাজটা করতে সদাশিবম রাজি হয়ে যায়। শেখর সুন্দরামের শরীরের বাকি অংশগুলো আগুনে পুড়িয়ে ফেলে। সব কিছু পারফেক্টই ছিল, কিন্তু শেখর ধরাটা খায় সিন্ধানায় বাস স্টপ থেকে সদাশিবমের হাত থেকে ব্যাগটা চুরি করে নেওয়ায়। যাই হোক, সদাশিবম পুরো ঘটনা খুলে বলার পরে সে হাসপাতালের সামনের ডাস্টবিনের দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে। কাথির তাকিয়ে দেখে বানরের ছবিওয়ালা ব্যাগটা ডাস্টবিনে পড়ে আছে। একটা কুকুর ব্যাগের ভেতরে মাথাটাকে খাবার চেষ্টা করছে, যদিও চেইন আটকানো এবং তালা দেওয়া বলে মাথাটার কাছে রিচ করতে পারছে না। এই দৃশ্য দেখে কাথিরের বুকের ভেতর তছনছ হয়ে যায়। সে ছুটে যায় ব্যাগটার কাছে। ব্যাগের সামনে বসে সে হাউমাউ করে কাঁদতে থাকে। গতকাল থেকে সে যে ব্যাগটা নিয়ে বয়ে বেড়াচ্ছিল সেই ব্যাগে তার বাবার মাথা ছিল। এমন নিষ্ঠুর সত্যির মুখোমুখি হওয়া মোটেও সহজ ব্যাপার না। কাথিরের বাবার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে পড়তে থাকে, আর চোখ বেয়ে ঝর্ণাধারা বইতে থাকে। যাই হোক, এদিকে শেখর বুঝতে পারছিল একাম্বারাম তাকে সন্দেহ করছে। তাই একাম্বারাম কিছু করার আগেই সে তাকে মেরে ফেলার কথা ভাবছিল। কিন্তু এই সময়ে সে সেকেন্ড ধরাটা খায়। সেরজির একজন লোক বাকি 3 কোটি টাকা নিয়ে ওই সময় চলে আসে এবং টাকার ব্যাগ শেখরের হাতে তুলে দিয়ে বলে সেরজির মূর্তিটা খুবই পছন্দ হয়েছে, তাই আগেভাগেই টাকাটা পাঠিয়ে দিল। এবার তো একাম্বারামও শিওর হয়ে গেল শেখরই আসল কালপ্রিট। প্রথমে একাম্বারামের শালা শেখরকে অ্যাটাক করে, কিন্তু শেখর তার ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপরে একাম্বারামের সাথে তার হাতাহাতি শুরু হয়ে যায়। দুজনে বেদম মারামারি করে। এক পর্যায়ে একাম্বারাম নিজের গানটা রিচ করতে পেরে শেখরের পায়ে গুলি চালিয়ে দেয়। শেখর একাম্বারামকে সব টাকা নিয়ে যেতে বলে, তবে একাম্বারাম জানায় সে টাকার জন্য না, বরং নিজের বন্ধুর জন্য এখানে এসেছিল। শেখর নিজের কথায় একাম্বারামের মনোযোগ ডিস্ট্র্যাক্ট করে দেয় এবং এক ফাঁকে একটা স্ট্যাম্প একাম্বারামের পেটে ঢুকিয়ে দেয়। একাম্বারামকে মেরে ফেলার পরে শেখর 5 কোটি টাকার মালিক হয়ে যায়। শেখরের জীবনের যত শখ ছিল সে পূরণ করতে শুরু করে। শপিং টপিং করে ভরিয়ে ফেলে, পার্টি ফার্টিতে মেতে ওঠে, একদম ধনীদের মতো লাইফ স্পেন্ড করতে শুরু করে। সে বাড়ি গাড়িও কেনে এবং স্ত্রী সন্তানদের নতুন বাড়িতে ফিরে আসতে বলে। শেখর নতুন গাড়ির জন্য একজন ড্রাইভারকে আসতে বলেছিল। দরজায় কলিং বেলের আওয়াজ শুনে শেখর ভাবে হয়তো ড্রাইভার এসেছে, তাই নিশ্চিন্তে সে দরজা খুলে দেয়। তবে ড্রাইভার হিসেবে কাথির এসেছিল। কাথিরকে বসিয়ে রেখে শেখর ভেতরে গিয়ে রেডি হচ্ছিল। তখন এজেন্সি থেকে তার কাছে ফোন আসে। তারা যে ড্রাইভার পাঠিয়েছে তার বিবরণের সাথে কাথিরের বিবরণ মিলছিল না। তাই শেখর আরেকবার কাথিরের দিকে তাকিয়ে দেখে। তখন তার খেয়াল হয় সে সুন্দরামের মোবাইলে কাথিরের ফটো দেখেছিল। শেখর বুঝে যায় কাথির এখানে কেন এসেছে। সে কাথিরকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তবে তার আগেই কাথির তার মাথায় আঘাত করে। এরপরে কোমরে চুবিয়ে চেয়ারে বেঁধে রেখে টর্চার করে জানতে চায় শেখর তার বাবাকে কেন মারল।
এত টর্চারের পরেও শেখর নির্লজ্জের মতো বলে, 5 কোটি টাকার জন্য আমি আমার বাবাকেও মারতে পারি, সেখানে তোর বাবাকে কেন মারব না? দিনরাত পরিশ্রম করেও ধনী হওয়া যায় না, কিন্তু অন্যকে ঠকিয়ে সহজেই বড়লোক হওয়া যায়। আমি সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। কাথির শেখরকে মেরে ফেলার হুমকি দিলে শেখর তাকেও ভয় পায় না। উল্টো সে তাচ্ছিল্য করে বলে, তোর বাবা মরার আগে আমার হাত পা ধরে বলেছিল, আমার ছেলে কাছেই থাকে, ওর সাথে একটাবার দেখা করিয়ে দাও। আমি তোর বাবাকে খুন করেছি, আর তুই আমাকে খুন করবি। আমাকে খুনের চেয়ে বেশি তুই আর কী বা করতে পারবি? কথাটা কাথিরের মনে লাগে। সে ফিল করে জাস্ট এক মুহূর্তের মৃত্যু শেখরের জন্য যথেষ্ট না। তাই সে শেখরকে খুনের বদলে তার পা দুটো কেটে দেয়। এরপরে টাকার ব্যাগের ভেতরে পা দুটো ভরে নদীতে ফেলে দেয়। শেখরের বর্তমান অবস্থা এখন বেশ করুণ। সে এখনও তার কেনা বিশাল বাড়িতেই আছে, কিন্তু তার জায়গা হয়েছে মেঝেতে। একটা তোষকও জোটেনি তার। নিজে নিজে সে টয়লেটেও যেতে পারে না। শেখরের স্ত্রী টেনে হিসড়ে অবহেলার সাথে তাকে বাথরুমে নিয়ে যায়। সারাদিন গালমন্দ করে এবং শেখরের বাড়িতেই অন্যজনের সাথে পরকীয়া করে। শেখর সব দেখে শুনেও কিছু বলতে পারে না, শুধু নির্বাক হয়ে চোখের পানি ফেলে। কোনো শাস্তি যে মৃত্যুর চেয়েও ভয়ানক হতে পারে এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আর এর মধ্য দিয়েই সিনেমার গল্পটাও শেষ হয়ে যায়। বন্ধুরা, কাউকে ঠকিয়ে বড়লোক হওয়া সহজ, কিন্তু সেই ঠকানোটা অভিশাপ হয়ে আবারও ঠিক ফিরে আসে। আজ আপনি কাউকে ঠকাবেন, কাল অন্য কেউ আপনাকে ঠকাবে। ইহজীবনে এর ফল যদি নাও পান, পরকালে অবশ্যই ধরা খাবেন। নিজে পরিশ্রম করে যদি ডাল ভাতও জোটে, তবুও তাতে তৃপ্তি থাকে। অন্যের টাকা আত্মসাৎ করে ধনী হয়ে বিলাসবহুল জীবন কাটানোর চেয়ে স্বল্প ইনকামে তৃপ্তির ঢেকুর তোলা অনেক ভালো। যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, একে অপরের খোঁজ খবর রাখুন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।